আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ। তো আজকে আমরা ইতিহাসের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশের সংবিধান। তো আমরা গত ক্লাস পর্যন্ত বাংলাদেশের সংবিধানের রচনার পটভূমি, বাংলাদেশের সংবিধানের 1 থেকে 63 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে আমরা দেখেছিলাম 64 নম্বর অনুচ্ছেদ বাংলাদেশের নির্বাহী বিভাগ পর্যন্ত। তো আজকে আমাদের ক্লাসে দেখব হচ্ছে আইন বিভাগ থেকে শুরু করে পরবর্তী 153 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত, অর্থাৎ সংবিধানের বাকি অনুচ্ছেদগুলো। তো তার আগে বলে রাখি, যারা আমাদের এই ক্লাসগুলো করছেন ঘরে বসে থেকে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি আপনি করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে দুটি প্লেলিস্ট রয়েছে, একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট 24, আর একটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট 24। দুইটি প্লেলিস্টে সাধারণ জ্ঞানের সবগুলো বিষয় সাজানো রয়েছে। আপনি চাইলে ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন একদম ফ্রিতে। তো চলে আসি আজকের বিষয়বস্তু, আমাদের যে আলোচ্য টপিক সেটাতে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আইন বিভাগ। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে শাসন বিভাগ কি করে। আইন বিভাগ যে সকল আইন প্রণয়ন করে, অর্থাৎ যে সকল আইন তৈরি করে, শাসন বিভাগ সে সকল আইন নিয়ে কাজ করে। অর্থাৎ তারা কি করে, তার প্রয়োগ করে, অর্থাৎ মাঠে বা মানে যে কোনো কিছু ওই আইনগুলো নিয়ে কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, তারা তা করে। এবং তাহলে আমরা সর্বপ্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে আইন বিভাগের কি কাজ, আইন প্রণয়ন করা, অর্থাৎ আইন তৈরি করা। তাহলে আইন বিভাগের আইন তৈরি করে কারা? আমরা জানি যে একটি প্রস্তাব যখন সংসদে বিল আকারে উত্থাপিত হয়, পরবর্তীতে পাশ হওয়ার পর সেটা আইন হয়। তাহলে আইন তৈরি করে কিন্তু জাতীয় সংসদ, আমরা সহজভাবে বলতে পারি। তাইলে আইন বিভাগের এই যে 65 নম্বর অনুচ্ছেদ, এই 65 নম্বর অনুচ্ছেদ কি? জাতীয় সংসদ। 65 নম্বর হচ্ছে জাতীয় সংসদ। আমরা দেখলাম যে আইন বিভাগ শুরু হয়েছে যে আইন প্রণয়ন করে, যেই জায়গায় আইন প্রণয়ন করা হয় সেই জায়গা দিয়ে, অর্থাৎ জাতীয় সংসদ। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বাংলাদেশে একটি জাতীয় সংসদ থাকবে, যার ইংলিশ নাম হচ্ছে হাউস অব দি নেশন। বাংলাদেশে একটি কি থাকবে? জাতীয় সংসদ থাকবে। এই জাতীয় সংসদে ইংরেজিতে নাম হবে হাউস অব দি নেশন। এই সংসদে হচ্ছে 300টি নির্বাচিত আসন এবং 50টি কি থাকবে? সংরক্ষিত আসন থাকবে। তো এই যে জাতীয় সংসদে যারা নির্বাচিত সদস্য, তারা কি? মেম্বার অফ পার্লামেন্ট। তারা কি? এমপি। আমরা যে বলি মেম্বার অফ পার্লামেন্ট, এরা কিন্তু হচ্ছে নির্বাচিত সদস্য, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত। তাদের কিন্তু 5 বছরের জন্য তারা নির্বাচিত হয়। তাহলে এই 65 নম্বর অনুচ্ছেদে কি হয়েছে? জাতীয় সংসদ সম্পর্কে বলা হয়েছে, ইংরেজি নাম হচ্ছে হাউস অব দি নেশন। সংসদের আসন হচ্ছে 50টি নির্বাচিত আসন এবং 300টি নির্বাচিত আসন এবং 50টি কি? সংরক্ষিত আসন। নির্বাচিত আসনে যারা সংসদ সদস্য হন তাদেরকে এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট, এবং তাদের সময়কাল হচ্ছে 5 বছর পর্যন্ত। তো আমরা দেখলাম যে আইন বিভাগ শুরু হয়েছে কি দিয়ে? জাতীয় সংসদ যে অনুচ্ছেদ তা দিয়ে। তো পরবর্তীতে জাতীয় সংসদে যারা আইন প্রণয়ন করবে, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা, তো তাদের সম্পর্কে বলা হয়েছে যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, অর্থাৎ কি কি গুণ থাকতে হবে তাদের মধ্যে, বা কি কি যোগ্যতা থাকতে হবে সংসদ সদস্য হওয়ার। এখানে কিন্তু খুব বেশি পয়েন্ট না। একটি হচ্ছে তার বাংলাদেশের নাগরিক হতে হবে। কি হতে হবে? নাগরিক হতে হবে। এবং 2 নম্বর হচ্ছে তাদের 25 বছর, মানে তাদের বয়স কত হবে? সর্বনিম্ন 25 বছর হতে হবে। তাইলে অপশন দুইটি, একটি হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, আরেকটি হচ্ছে 25 বছর বয়স হতে হবে। এবং অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এখানে, যেমন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়া যাবে না। তারপর হচ্ছে 1971 সালে যোগসাজশ, অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে যারা ছিল, যেমন আল বদর, আসাম বা রাজাকার, এরকম সদস্য হওয়া যাবে না। এই বিষয়গুলো হচ্ছে কি? সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে কোনো সরকারি চাকরি বা লাভজনক পদে সে থাকা যাবে না। অর্থাৎ সে সরকারের কোনো কর্মকর্তা, যেমন হচ্ছে আমরা যেমন সরকারি চাকরি যেগুলো দেখি, যেমন শিক্ষক, তারপর ম্যাজিস্ট্রেট, এরকম বিষয়গুলো সেরকম লাভজনক পদে থাকতে পারবে না। এই বিষয়গুলো কি হচ্ছে? সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা। তাহলে আমরা দুইটি অনুচ্ছেদ দেখলাম আইন বিভাগের। একটি হচ্ছে জাতীয় সংসদ, অর্থাৎ আইন বিভাগ, আইন যেখানে প্রণয়ন করা হয়, এরপরে যারা প্রণয়ন করে তাদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমাদের খুব সহজে এটা মনে থাকার বিষয় যে জাতীয় সংসদ, তারপরে হচ্ছে সংসদের যারা সদস্য তাদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এবার আমরা দেখব হচ্ছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ। এই 70 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে
ফ্লোর ক্রসিং। অর্থাৎ এই ফ্লোর ক্রসিং বলতে কি বোঝায়? এই ফ্লোর ক্রসিং হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্টরা যারা সংসদে আছে তাদের হচ্ছে সংসদ যে পদটি রয়েছে সেই পদটি চলে যাওয়া। এখন কি কারণে তাদের পদটি চলে যাবে? তা হচ্ছে তারা যেই দলের হয়ে নির্বাচন করছে, অর্থাৎ তারা যেই রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছে, সেই রাজনৈতিক দলে যদি তারা দলটি ত্যাগ করে তাহলে কি হবে? তাদের সংসদ সদস্য পদ চলে যাবে। আরেকটি হচ্ছে নিজ দলের বিপক্ষে যদি ভোট দেয়। বিভিন্ন সময় সংসদে কিন্তু আস্থা ভোট অনাস্থা ভোট হয়, অর্থাৎ সরকার যে কাজটি করতেছে সে ঠিক কিনা বা সরকারের পক্ষে আস্থা আছে কিনা এমন অনেক সময় হয়। যেমন আমরা দেখেছিলাম পাকিস্তানে আস্থা অনাস্থা ভোট হয়েছিল। তো এমন সিচুয়েশনে যদি কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দেয় তাহলে কি হবে? তার সংসদ সদস্য পদ চলে যাবে। এবার দেখবো আমরা হচ্ছে সংবিধানের ৭১ নম্বর অনুচ্ছেদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। সেটি হচ্ছে দ্বৈত সদস্য পদ। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রাজনীতিবিদরা অনেক ফেমাস হয়, যেমন সরকার দলের যিনি প্রধান থাকেন বা বিরোধী দলের প্রধান থাকেন, তারা একাধিক আসনে নির্বাচন করেন। তো একাধিক আসনে নির্বাচন করলে হয় কি, তারা একাধিক আসনে কি করেন? জয়লাভ করেন। কিন্তু বাংলাদেশ সংবিধান অনুযায়ী কিন্তু একজন এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট একটি মাত্র আসনে কি করতে পারবে? সংসদ সদস্য থাকতে পারবে। এর ফলে কি, যদি কোনো ব্যক্তি একের বেশি সংসদ সদস্য আসনে নির্বাচন করে জয়লাভ করে তাহলে তাকে কি করতে হবে? 30 দিনের ভিতরে জানাতে হবে যে আসলে সে কোন দলের হয়ে সংসদ সদস্য, কোন আসনের হয়ে সে সংসদ সদস্য থাকবেন। যদি সে 30 দিনের ভিতরে না জানান তাহলে তার সংসদ পদ সে যতগুলো আসনে একসাথে জয়লাভ করছিল সবগুলো আসনে তার সংসদ পদ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই শূন্য হওয়া পদগুলোতে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। পরবর্তী 90 দিনের ভিতরে আবার কি হবে? নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি কি হচ্ছে যে দ্বৈত সদস্য পদ হচ্ছে যদি কোনো এমপি একাধিক আসনে নির্বাচন করে সে নির্বাচিত হয় এবং তাকে তাহলে কি করতে হবে? 30 দিনের ভিতরে জানাতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে যদি সে না জানায় তার সদস্যপদ চলে গেলে সেই আসনে 90 দিনের ভিতরে আবার কি হবে? নির্বাচন হবে। তো আমরা দেখলাম হচ্ছে দ্বৈত যে আসন সম্পর্কে আমরা দেখলাম। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে নির্বাচন হয়ে গেল, সাপোজ নির্বাচন হয়ে যাওয়ার পরবর্তীতে আসলে সংসদের অধিবেশন কবে বসবে এটা সম্পর্কে তার পরের অনুচ্ছেদে বলা আছে। তাহলে আমরা যদি 70 নম্বর অনুচ্ছেদটা মনে রাখি তাহলে কিন্তু ৭১ নম্বরটা খুব সহজে মনে রাখতে পারবো। 70 নম্বর কি? দ্বৈত আসন বা দ্বৈত সদস্য পদ। তো এর পরবর্তীতে যে সংসদ অধিবেশন সম্পর্কে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নির্বাচন হওয়ার পরবর্তীতে 30 দিনের ভিতরে কি করতে হবে? 30 দিনের ভিতরে প্রথম অধিবেশন বসতে হবে। এই জন্য কিন্তু আমরা দেখি যে নির্বাচন হওয়ার পরে 27তম দিন, 28তম দিন, 29তম দিন কি হয়? নির্বাচন অনুষ্ঠিত হয়। কেননা এই প্রথম যে 30 দিনের ভিতরে অধিবেশন বসতে হবে, এখানে বলা হয়েছে এরপর সেই দিন থেকে কাউন্ট করা হবে পরবর্তী 5 বছর। অর্থাৎ যেদিন সংসদের অধিবেশন প্রথম বসবে সেই দিন থেকে 5 বছর সংসদের মেয়াদ হবে। এই কারণে কি করা হয়? বিভিন্ন রাজনৈতিক দল যখন জয়লাভ করে তারা 27তম দিন, 28তম দিনে কি করে? প্রথম অধিবেশন বসান। অর্থাৎ এই দিন থেকে কাউন্ট করা হবে যে হচ্ছে পরবর্তী 5 বছর। এই হচ্ছে সংসদ অধিবেশন। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে যে এই যে সংসদ অধিবেশনগুলো বসবে পরবর্তীতে, অর্থাৎ প্রথম অধিবেশন তো 30 দিনের ভিতরে বসবে, পরবর্তী অধিবেশনগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যবধান থাকতে পারবে হচ্ছে 2 মাস বা 60 দিন। তাহলে এখানে দুইটি জিনিস আমরা গুরুত্বপূর্ণ পেলাম। সেটি হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পরবর্তীতে 30 দিনের মধ্যে প্রথম অধিবেশন বসতে হবে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে 2 অধিবেশনের মধ্যবর্তী অর্থাৎ পরবর্তী যে অধিবেশনগুলো বসবে সংসদে সেগুলো মধ্যবর্তী গ্যাপ থাকতে পারবে সর্বোচ্চ 60 দিন। আরেকটি পয়েন্ট হচ্ছে প্রথম অধিবেশন যেদিন বসবে সেই দিন থেকে পরবর্তী 5 বছর হবে এই সংসদের মেয়াদ। এই তিনটি বিষয় হচ্ছে এই ৭১ নম্বর অনুচ্ছেদ সংসদের অধিবেশনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা দেখবো হচ্ছে ৭৩ নম্বর অনুচ্ছেদটি। এই অনুচ্ছেদ হচ্ছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। কিন্তু আমরা দেখলাম নির্বাচন সাপোজ হয়ে গেল, এরপর কি হলো? এরপর হলো প্রথম অধিবেশন বসলো, কিন্তু আসলে অধিবেশনটা কিভাবে শুরু হবে সেই বিষয়টি আমরা এই ৭৩ নম্বর অনুচ্ছেদে দেখবো যে সংসদে রাষ্ট্রপতির ভাষণ। এই অনুচ্ছেদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কখন কখন সংসদে তার ভাষণ দিতে পারবে। সেটি হচ্ছে যখন নির্বাচন শেষ হওয়ার পরবর্তীতে প্রথম অধিবেশন বসবে, অর্থাৎ 30 দিনের মধ্যে সেই অধিবেশনে কি করবেন? রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এবং প্রতি বছরের সর্বপ্রথম দিনে বা প্রথম অধিবেশনে যখন অধিবেশন বসবে সেই দিন রাষ্ট্রপতি কি করতে পারবেন? তার ভাষণ দিতে পারবেন। মূল পয়েন্ট 3টি। একটি হচ্ছে যখন
মানে প্রথম অধিবেশন বসবে কোনো সংসদের, সেই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। প্রতি বছরের প্রথম যে সংসদটি বসবে সেই সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। আরেকটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপরে কি হবে, সংসদে আলোচনা হবে। এই তিনটি হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের আসলে পরীক্ষায় আসার মতন এখানে প্রশ্ন কি, যে মানে রাষ্ট্রপতি কোন দিন ভাষণ, কবে ভাষণ দিতে পারেন, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অনেক সময় অপশন থাকতে পারে, প্রথম অধিবেশনে, দ্বিতীয় অধিবেশনে, তৃতীয় অধিবেশনে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি ভাষণ দিবেন হচ্ছে সংসদের প্রথম অধিবেশন, অর্থাৎ যেদিন থেকে যে অধিবেশন থেকে হচ্ছে সংসদ কার্যকর হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদ, কোরাম ও কাস্টিং ভোট। এই অনুচ্ছেদ সম্পর্কে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসছে। বিষয়টা হচ্ছে যে কোরাম কি বা কাস্টিং ভোট কি। আচ্ছা, কোরাম হচ্ছে যে সংসদ যে অধিবেশনগুলো বসবে, আমরা দেখলাম যে অধিবেশন হবে, প্রথম 30 দিনের মধ্যে অধিবেশন বসবে, প্রথম দিন হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দেবে। এখন বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দেবে, সেই ভাষণ তো মানে সংসদ তো অধিবেশনে সভাপতিত্ব করবেন হচ্ছে স্পিকার। এখন কতজন মেম্বার থাকলে স্পিকার সেই সংসদটি চালিয়ে যেতে পারবে, সেটি হচ্ছে সর্বনিম্ন 60 জন মেম্বার থাকলে সেই অধিবেশনটি কি করতে পারবে, চালিয়ে যেতে পারবে হচ্ছে স্পিকার, যিনি হচ্ছে সেই সংসদের সভাপতি। তো সংসদে সর্বনিম্ন যতজন মেম্বার উপস্থিত থাকতে হবে তা হচ্ছে কোরাম। আর কাস্টিং ভোট কি, কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট বলা হয় একে। এটি হচ্ছে যে যদি কখনো সরকার দল বা বিরোধী দল এদের ভোটের মধ্যে সমান ভোট পড়ে, যে সরকার দলের হচ্ছে 50 জন এমপি ভোট দিছে এবং বিরোধী দলের 50 জন এমপি ভোট দিছে, একটি বিল উত্থাপনের পর এখন বিলটি যে পাস হবে তা তো সমান অবস্থায় আছে, সেই সময় এই কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট দিবেন হচ্ছে স্পিকার, যিনি সংসদের সভাপতি। তিনি যে পাশে ভোট দিবেন বিলটি সেই পাশে মানে তাদের হয়ে পাস হবে, এই হচ্ছে বিষয়। তাহলে কাস্টিং ভোট কি, এটি হচ্ছে নির্ণায়ক ভোট, যেই ভোটটি দেয় হচ্ছে স্পিকার। এবার হচ্ছে সংবিধানের হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদ ন্যায়পাল সম্পর্কে। এটা সম্পর্কে আমরা গত ক্লাসে মানে পড়েছিলাম এবং মনে রাখার জন্য বলেছিলাম যে ন্যায়পাল অর্থাৎ যিনি ন্যায়বান লোক, সহজ কথা, যিনি কি করবেন, যিনি হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তদন্ত করবেন, আসলে কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, এখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এই বিষয়গুলো কি করবেন, তিনি দেখবেন। এই ন্যায়পাল সম্পর্কে মনে রাখার জন্য আগের দিন ক্লাসে বলেছিলাম যে ন্যায় মানে 7 হচ্ছে লাকি নাম্বার, যেটা হচ্ছে আমরা জানি সংবিধানের 7 নম্বর হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, এবং মনে রাখার জন্য বলেছিলাম যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ, তার মানে 7 নম্বর অনুচ্ছেদ কি, লাকি 7। আর যিনি অনেক লাকি সে তো হচ্ছে 777, অর্থাৎ ন্যায়পাল, যিনি ন্যায়বান ব্যক্তি, এভাবে বলেছিলাম আরো। তো আগের ক্লাসটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ন্যায়পাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে মানে তথ্য হচ্ছে, ন্যায়পাল হচ্ছে সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদ। ন্যায়পাল সর্বপ্রথম হচ্ছে সুইডেনে 1719 সালে নিয়োগ করা হয়। বাংলাদেশে হচ্ছে 1980 সালে ন্যায়পাল নিয়োগ করা হয়, কিন্তু এর কার্যক্রম খুব একটা নাই, বাংলাদেশে নাই বললে চলে। এবার আমরা হচ্ছে সংবিধানের 3টা অনুচ্ছেদ একসাথে পড়বো, তা হচ্ছে 80 নম্বর অনুচ্ছেদ, 81 নম্বর অনুচ্ছেদ এবং 87 নম্বর অনুচ্ছেদ। এই 3টা অনুচ্ছেদ অনেকটা রিলেটেড। তো সর্বপ্রথম 80 নম্বর অনুচ্ছেদ দেখবো হচ্ছে সংসদে আইন, অর্থাৎ সংসদ কি করে, আইন তৈরি করে। এখন বিষয়টা হচ্ছে সংসদ কিভাবে আইন তৈরি করবে। তো আমাদের মনে রাখতে হবে সংসদে যখন কোনো প্রস্তাব উত্থাপন করা হয় সেটা বিল আকারে উত্থাপিত হয়। কি আকারে উত্থাপিত হয়, বিল আকারে উত্থাপিত হয়। অর্থাৎ প্রথমে সেটা কিন্তু আইন থাকে না, প্রথমে বিল আকারে উত্থাপিত হয়, এর পরবর্তীতে যদি 2/3, আমরা জানি 2/3 ভোটে কি হয়, যে কোনো প্রস্তাব পাশ হয়। তো এই বিলটি যখন 2/3 ভোটে পাশ হবে তখন রাষ্ট্রপতির কাছে সিগনেচার সাইন করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো রাষ্ট্রপতি যদি সাইন করে 15 দিনের ভিতরে যদি রাষ্ট্রপতি সাইন করে তাহলে কি হবে, সেটা আইন আকারে প্রকাশিত হবে। যদি রাষ্ট্রপতি সাইন না করে ফেরত পাঠান সংসদে, তাহলে সংসদ কি করবে, ওই বিষয়টিকে চাইলে সংশোধন করতে পারবে বা না সংশোধন করে আবারও রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। দ্বিতীয়বার যখন রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তখন 7 দিনের ভিতরে রাষ্ট্রপতি সিগনেচার করলে সেটা আইনি হিসেবে পাশ হবে, আর যদি সিগনেচার না করে তবুও সেটা আইন হিসাবে পাশ হবে। অর্থাৎ এখানে হচ্ছে পরীক্ষার মধ্যে আসার মতন বিষয়টা কি, সেটি হচ্ছে যে বিলটি উত্থাপন করা হবে সেই বিলটি সংসদে 2/3 ভোটে পাশ হবে। পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রথম যখন পাঠানো হবে তখন তার ডিউরেশন হচ্ছে 15 দিন। এটা পরীক্ষায় আসে যে একটা বিল সর্বপ্রথম যখন সংসদে পাশ করা হয়, পরবর্তীতে রাষ্ট্রপতি কত দিনের ভিতরে সিগনেচার করবেন। যদি রাষ্ট্রপতি 15 দিনের ভিতরে সিগনেচার করেন তাহলে কি হবে, সেটা আইনে পরিণত হবে। যদি রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সিগনেচার না করেন তাহলে সেটা তিনি সিগনেচার করেছেন বলে ধরে নেওয়া হবে। যদি তিনি 15 দিনের ভিতরে ফেরত পাঠান
যদি ফেরত পাঠান সংসদে, তাহলে কি হবে, সংসদে আবার মানে ওই বিষয়টি উত্থাপন করা হবে, 2/3 ভোটে পাশ করা হবে। সেই ক্ষেত্রে সংসদ সদস্যরা ওটা মানে এডিট করতেও পারে, নাও করতে পারে। তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতির কাছে আবার পাঠানো হবে, তখন দ্বিতীয়বার মেয়াদ হচ্ছে 7 দিন। তাহলে আমাদের মনে রাখতে হবে, প্রথমবার যখন রাষ্ট্রপতির কাছে পাঠান তখন মেয়াদ হচ্ছে 15 দিন, আর দ্বিতীয়বার মেয়াদ হচ্ছে 7 দিন। তো এই 7 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি সিগনেচার করেন, তাহলে সেটা আইন হিসেবে আইনে পরিণত হবে। যদি তিনি 7 দিনের মধ্যে সিগনেচার না করেন, তিনি সিগনেচার করেছেন বলে ধরে নেওয়া হবে, এবং ধরে নেওয়া যে বিলটি উত্থাপন করা হয়েছে সেটি আইনে পরিণত হবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে অনুচ্ছেদ 80 নাম্বার সংসদে কিভাবে আইন তৈরি হয়। প্রশ্ন সাধারণত এখান থেকে 3টি হবে। একটা হচ্ছে সংসদের আইন কত নাম্বার অনুচ্ছেদ, আর হচ্ছে প্রথমটি হচ্ছে বিল আকারে উত্থাপিত হয়, 2/3 ভোট মানে ভোটে পাশ হয়, প্রথমবার হচ্ছে রাষ্ট্রপতির কাছে 15 দিন, দ্বিতীয়বার হচ্ছে 7 দিন। এই কয়েকটি প্রশ্ন এখানে আসতে পারে। এটা হচ্ছে সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ। তো এবার হচ্ছে 81 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে আমরা পড়বো, সেটা হচ্ছে অর্থ বিল। তো সংবিধানে যে 81 নম্বর অনুচ্ছেদ সেটি হচ্ছে অর্থ বিল, আর 87 নম্বর অনুচ্ছেদ হচ্ছে বার্ষিক অর্থ বিবৃতি। তো এই 81 এবং 87 নম্বর অনুচ্ছেদ আমরা একটু মনে রাখার, যদি আমরা এভাবে চেষ্টা করি যে কয়েকজন বন্ধু মিলে আমরা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে যাব। তো সে বলছে যে মানে একজন বলছে যে মানে তার অনেকজন বন্ধুর মধ্যে একজন হচ্ছে ধনী। ধরি আমরা হচ্ছে 5 জন বন্ধু আছে, তার মধ্যে একজন হচ্ছে ধনী। তো সে বলল যে আজকে আমরা যে রেস্টুরেন্টে খেতে যাব, আজকে কিন্তু আমাদের কি করতে হবে, যার যার বিল তাকে দিতে হবে। এক্ষেত্রে তোরা চাইলে তোদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারিস বা নাও করতে পারিস। তো বাকিরা কি বলল যে একা আসি, সাথে আর কোনো বন্ধুদেরকে নেব না। কি করব, আমি একা আসি, মানে আমি একা যাব, সাথে কোনো বন্ধুদেরকে নিব না। অর্থাৎ অর্থ বিল যেহেতু নিজের দিতে হবে, বা অর্থ বিল যেহেতু রেস্টুরেন্টে নিজে দিতে হবে, এই জন্য কি একা আসি, মানে সে একা যাবে, আর কাউকে সাথে নেবে না। কিন্তু দ্বিতীয়বার যখন বন্ধু বলল যে সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই, যদি অন্য কেউ সাথে যায় সবার বিল আমি দেবো, তখন সে কি বলল, বাকি যে 4 জন রয়েছে তারা বলল সাথে আসি, অর্থাৎ সবাই মিলে যাবে। এখন বিষয়টা জাস্ট মনে রাখার জন্য এটা বলছি, এটা কিন্তু আসলে যে সংবিধানে লেখা আছে এমন না। তাহলে আমরা জাস্ট মনে রাখবো 80 নম্বর অনুচ্ছেদ হচ্ছে সংসদের আইন, 81 নম্বর হচ্ছে অর্থ বিল, এবং 87 নম্বর হচ্ছে বার্ষিক অর্থ বিবৃতি। এবার আমরা হচ্ছে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ব, সেটা হচ্ছে আইন বিভাগের সর্বশেষ অনুচ্ছেদ। অর্থাৎ আমরা দেখলাম যে আইন বিভাগ শুরু হয়েছে কি 65 নম্বর অনুচ্ছেদে, আর শেষ হয়েছে 93 নম্বর অনুচ্ছেদে। তো আমরা এই অনুচ্ছেদটা এইভাবে মনে রাখতে পারি যে আইন বিভাগ মানে আইন প্রণয়ন করবে কে, জাতীয় সংসদ। এখন জাতীয় সংসদ ছাড়াও কিন্তু আরেকজন আইন তৈরি করতে পারেন, তিনি হচ্ছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিকে দিয়েই এই আইন বিভাগের সর্বশেষ অনুচ্ছেদ শেষ হয়েছে, সেটা হচ্ছে 93 নম্বর অনুচ্ছেদ, অধ্যাদেশ। আসলে অধ্যাদেশটা আসলে কি, অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতির মানে কোনো সংক্ষিপ্ত সময়ের জন্য রাষ্ট্রপতি বা কোনো মানে কঠিন সিচুয়েশনের জন্য যখন রাষ্ট্রপতি কোনো আদেশ দেয়, সেটি হচ্ছে আইনে পরিণত হয়। তো এইটা আসলে রাষ্ট্রপতি সবসময় দিতে পারেন না, 2টি সময় দেয়। একটা হচ্ছে যখন সংসদ অধিবেশন থাকে না, দুইটি হচ্ছে 2 নম্বর হচ্ছে যখন সংসদ ভেঙে যায়। যখন সংসদ ভেঙে গেছে, সংসদ নাই, তখন তো আর আইন তৈরি করা সম্ভব না, কেননা সংসদ তো নাই, ভেঙে গেছে। তখন কি করবে, রাষ্ট্রপতি যে আদেশটি দেবে সেটা কিন্তু আইন আকারে থাকবে। এটি হচ্ছে কি অধ্যাদেশ। তো এখানে আবার কন্ডিশন রয়েছে, এই যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশটি দিয়েছে, এই অধ্যাদেশটি কিন্তু পরবর্তীতে সংসদ যখন নতুন করে বসবে বা তৈরি হবে, তখন সেই প্রথম অধিবেশনে উত্থাপন করা লাগবে। কি করতে হবে, প্রথম অধিবেশনে উত্থাপন করতে হবে, এবং 30 দিনের ভিতরে সেটি পাশ করতে হবে। যদি পাশ না করে তাহলে কি হবে, এই অধ্যাদেশটি তার পরবর্তীতে বাতিল হয়ে যাবে। তাইলে এই অধ্যাদেশ কি সীমিত সময়ের জন্য, যখন সংসদ অধিবেশন থাকবে না বা যখন সংসদ ভেঙে যাবে, এবং এই অধ্যাদেশের ডিউরেশন হচ্ছে প্রথম অধিবেশন উত্থাপন করা হবে এবং 30 দিনের ভিতরে তা পাশ করতে হবে। যদি 30 দিনের ভিতরে পাশ না হয় তাহলে সেটা বাতিল হবে। এবার আমরা দেখব হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে। বিচার বিভাগ হচ্ছে সংবিধানের 94 নম্বর থেকে 117 নম্বর অনুচ্ছেদ। তো বিচার বিভাগ যেহেতু আমরা দেখব, প্রথম অনুচ্ছেদটা কি হবে, যারা বিচার করবে যেই জায়গায়, যেমন আমরা দেখলাম যে আইন বিভাগ, আইন যেখানে তৈরি করা হয় সেটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ। ঠিক এরকম যে বিচার বিভাগে যেখানে বিচার কার্য করা হবে, প্রধান বিচারালয় সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ, অর্থাৎ 94 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমাদের সহজে মনে থাকবে। তো এই 94 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে সেটা আমরা একটু শুনবো জাস্ট বা জানবো। সেটা হচ্ছে মানে বলা হয়েছে যে বাংলাদেশে একটি উচ্চতর আদালত বা সুপ্রিম কোর্ট থাকবে, তার 2টা বিভাগ থাকবে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। একটি কি আপিল বিভাগ
আরেকটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ। তাহলে আমরা দেখলাম যে 94 নম্বর অনুচ্ছেদ হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটি দুইটি বিভাগ থাকবে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তো এখানে আরো বলা হয়েছে যে এই প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি নিয়ে কি হবে, আপিল বিভাগ গঠন করা হবে, বাকি বিচারপতিদেরকে নিয়ে কি হবে, হাইকোর্ট বিভাগ গঠন করা হবে। আর সর্বশেষ একটি কন্ডিশন হচ্ছে এই যে বিচারপতিরা কি থাকবেন, স্বাধীন থাকবেন। আমরা জানি যে হচ্ছে 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কি করা হয়, পৃথক করা হয়। এর পরবর্তী থেকে কিন্তু বিচারকরা কি নিজ দায়িত্ব পালনে স্বাধীন। এবার আমরা দেখব হচ্ছে 95 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ। আমরা দেখলাম যে বিচার বিভাগ যেখানে শুরু হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট 94 নম্বর অনুচ্ছেদ, এর পরবর্তীতে হচ্ছে বিচারপতিদেরকে কিভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কে বলা হয়েছে। তো এখানে যে কন্ডিশন দেওয়া হচ্ছে সেটি হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন হচ্ছে রাষ্ট্রপতি। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রধান বিচারপতি নিয়োগ দেবেন কে, প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এই যে রাষ্ট্রপতি যে প্রধান বিচারপতিকে নিয়োগ দিল, এর পরবর্তীতে এই প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে বাকি যে বিচারপতিরা রয়েছে তাদেরকে নিয়োগ দেবে। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবে, কিন্তু পরবর্তীতে বাকি বিচারপতিদেরকে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে নিয়োগ দেবেন। এখন বলা হয়েছে এই অনুচ্ছেদে কিন্তু আরো একটি কন্ডিশন রয়েছে, সেটি হচ্ছে এই যে বিচারপতি হওয়ার যোগ্যতা, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা কি। এখানে দুইটি বিষয় রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের যে বিচার বিভাগ, মানে বিচার বিভাগের অধীনে যে কোর্ট, জজ কোর্টগুলো রয়েছে, এখানে হচ্ছে 10 বছরের বিচারপতি, যারা 10 বছরের বিচারপতি থাকার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সুপ্রিম কোর্টের 10 বছরের আইনজীবী, এই দুইটি যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে সে 10 বছরের আইনজীবী ছিল, অথবা বাংলাদেশের যে কোনো বিচার বিভাগে সে 10 বছর কর্মরত রয়েছে, অর্থাৎ যে কোনো আদালতে সে 10 বছর হচ্ছে বিচারক হিসেবে ছিলেন। এই দুইটি কন্ডিশন থাকলে সে কি করতে পারবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পরামর্শে প্রধান বিচারপতি বাকি বিচারপতিদেরকে নিয়োগ দেবেন। এবার আমরা দেখবো হচ্ছে 96 নম্বর অনুচ্ছেদ। আমরা 94 দেখলাম হচ্ছে সুপ্রিম কোর্ট, 95 নম্বর হচ্ছে কি দেখলাম, বিচারপতি নিয়োগ সম্পর্কে দেখলাম হচ্ছে 95, 96 নম্বর হচ্ছে বিচারপতি পদের মেয়াদ। এই বিচারপতি পদের মেয়াদ এই অনুচ্ছেদে বলা হয়েছে যে বিচারপতিদের সর্বোচ্চ বয়স কত হতে পারবে, সেটা হচ্ছে 67 বছর হতে পারবে। তো এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে সেটি যে হচ্ছে যে বিচারপতিদেরকে তাদের পদ থেকে অপসারণ করার ক্ষেত্রে কিছু কথা বলা আছে, সেটা একটু জানবো। সেটি হচ্ছে সুপ্রিম কাউন্সিলের পরামর্শ ছাড়া কোনো বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে এই যে সুপ্রিম কাউন্সিলটা কি, এই সুপ্রিম কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতি প্লাস আপিল বিভাগের 2 জন সিনিয়র বিচারপতি। তো এই সুপ্রিম কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতি আর আপিল বিভাগের 2 জন সিনিয়র বিচারপতি মিলে একটা কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিলের পরামর্শ বা আদেশ ছাড়া কোনো বিচারপতিকে কি করা যাবে না, তাদের পদ থেকে অপসারণ করা যাবে না। আমরা জানি বাংলাদেশ সংবিধানের 16তম সংশোধনীতে যখন আইন মানে 2/3 ভোটে সংসদে পাশ করা হয়েছিল যে বিচারপতিদেরকে বাদ দিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে হচ্ছে আইনসভা, তখন কি হয়েছিল, এই 16তম সংশোধনী নিয়ে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই বিষয়টা বিচারপতিরা মানে না, কেননা আমরা জানি যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল 2007 সালে। এরপর থেকে বিচারপতিরা তাদের নিজ কাজের জন্য স্বাধীন। তাহলে বিচারপতিদেরকে বাদ দিয়ে দিতে পারবে একমাত্র কে, সুপ্রিম কাউন্সিল। অবশ্যই সেখানে যথাযথ উপযুক্ত কারণ থাকতে হবে। এবার আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ 102 নম্বর রিট। আসলে আমরা একটু মানে গত ক্লাসে পড়ে এসেছিলাম যে মৌলিক অধিকার পড়েছিলাম হচ্ছে সংবিধানের 26 নম্বর থেকে 47 ক নম্বর অনুচ্ছেদে। তো এই অনুচ্ছেদগুলো দেখেছিলাম যে মৌলিক অধিকার, এবং তার আগে কিছু অনুচ্ছেদে দেখেছিলাম যে মৌলিক চাহিদা, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এই অনুচ্ছেদ অর্থাৎ 26 থেকে 47 ক এর কোনো যদি অনুচ্ছেদ কোনো নাগরিক না পায়, বঞ্চিত হয়, তাহলে সে কি করতে পারবে, এই 102 নম্বর অনুচ্ছেদে রিট করতে পারবে। আমরা এই অনুচ্ছেদটা এভাবে চিন্তা করতে পারি যে সাপোজ একটা পরিবারে 2 জন মানে সন্তান রয়েছে পিতামাতার, একটা হচ্ছে মেয়ে
আর একটা হচ্ছে ছেলে। তো ভাত খাওয়ার সময় হচ্ছে মা ছেলেকে 2টা মাছের পিস দিল, মেয়েকে দিল একটা। এই যে একটা বৈষম্য সৃষ্টি হলো, এই বৈষম্যে মেয়ে কি বললো, ঠিক আছে আমি হচ্ছে বাবার কাছে কি দেব, বিচার দেব। এই বৈষম্য, এটা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলো, অর্থাৎ 1-2 মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলো 1-2। এই জন্য কি হয়েছে, 102 নম্বর অনুচ্ছেদে কি করতে পারবে, সে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সে রিট করতে পারবে, অর্থাৎ মামলা করতে পারবে। তো পরবর্তীতে এটি অবশ্যই বিচার হবে এবং এর রায় দেবে। কিন্তু আমাদের যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে 102 নম্বর হচ্ছে রিট। মনে রাখার উপায় বললাম যে বৈষম্য 1-2, মাঝে জাস্ট শূন্যটা। এই হচ্ছে 102 নম্বর অনুচ্ছেদ। এবার আমরা দেখবো হচ্ছে 108 নম্বর অনুচ্ছেদ, কোড অফ রেকর্ড। এই কোড অফ রেকর্ড 108 নম্বর অনুচ্ছেদ, এটি হচ্ছে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট হচ্ছে একটি কোড অফ রেকর্ড এবং সুপ্রিম কোর্টে অবমাননার জন্য যে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারবেন আর কি সুপ্রিম কোর্ট। এই বিষয়টা হচ্ছে 108 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে 108 নম্বর অনুচ্ছেদ কি হচ্ছে, কোড অফ রেকর্ড। এবার আমরা দেখব হচ্ছে আমরা যে বিচার বিভাগ পড়ছি, বিচার বিভাগের সর্বশেষ অনুচ্ছেদ 117 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে, সেটি হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে সরকারি যে চাকরিজীবীরা রয়েছে তাদের যদি কোনো কারণে তাদের চাকরি চলে যায় বা তারা যদি চাকরিটা পদ হারায়, তো পরবর্তীতে কিন্তু তারা এই প্রশাসনিক ট্রাইব্যুনালে কি করতে পারবে, মামলা করতে পারবে। তো আসলে এই অনুচ্ছেদটা মনে রাখার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি যে, আচ্ছা এখানে বলে রাখি যে ধরেন তার চাকরি চলে গেল, 10 বছর পর কি হলো, সে চাকরি ফেরত পেল। 10 বছর পর কিন্তু সে এই মাঝে 10 বছরে বেতন সহকারে পাবে, বেতন পাবে, সবকিছু পাবে, আবার চাকরিও ফিরে পাবে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে একসাথে অনেক কিছু, একসাথে কি অনেক কিছু, যেখানে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, সরকারি চাকরিজীবীরা তাদের যদি চাকরিচ্যুত হয়ে যায়, তারা পরবর্তীতে মামলা করে সে যদি নির্দোষ হয়, তাহলে কি হবে, তার বেতন সহ সবকিছু তাকে ফেরত দেওয়া হবে, সম্মান, মর্যাদা, পদ, বেতন সবকিছু ফেরত দেওয়া হবে। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি প্রশাসনিক ট্রাইব্যুনাল মানে কি, একসাথে অনেক কিছু, মানে 117, একসাথে অনেক কিছু। আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা ঘরে বসে থেকেই সম্পূর্ণ জিকে কোর্সটি শেষ করতে চান, তারা আমাদের এই বইটি পাবেন night24.com। এবার আমরা দেখব হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 118, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে 2টি তথ্য গুরুত্বপূর্ণ আমরা দেখব। প্রথম তথ্যটি হচ্ছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন অতিরিক্ত কমিশনার নিয়ে কি হবে, এই বাংলাদেশের যে নির্বাচন কমিশন সেটি প্রতিষ্ঠা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা থাকবে এই সকলকে নিয়োগ দেবে কে, রাষ্ট্রপতি। তাহলে 2টি পয়েন্ট, একটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আর একটি হচ্ছে অতিরিক্ত 4 জন সহকারে একটি কমিশন গঠন করা হবে, যা কি নির্বাচন কমিশন গঠিত হবে এবং তাদের সকলকে নিয়োগ দেবেন হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমরা রাষ্ট্রপতি কি দেখলাম, তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ দেবেন, তিনি নির্বাচন কমিশনারকেও কি করবেন, নিয়োগ দেবেন। এবার আমরা দেখবো হচ্ছে সংবিধানের 2টি অনুচ্ছেদ, একটি হচ্ছে 121 এবং একটি হচ্ছে 122 নম্বর অনুচ্ছেদ। তো এই অনুচ্ছেদ হচ্ছে ভোটার তালিকা। এটি হচ্ছে প্রতিটি সংসদীয় আসনে একটি করে ভোটার তালিকা থাকবে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই ভোটার তালিকায় কি করা যাবে না, শ্রেণী বর্ণে বৈষম্য করা যাবে না, অর্থাৎ হিন্দু মুসলিম সবাই একটি তালিকার মধ্যে থাকবে। তাহলে প্রতিটি সংসদীয় আসনে কি থাকবে, একটি ভোটার তালিকা থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কি করা যাবে না, বৈষম্য করা যাবে না, অর্থাৎ সকলে ভোটার তালিকায় এক জায়গায় থাকবে। এরপরে হচ্ছে 122 নম্বর অনুচ্ছেদ। 122 নম্বর হচ্ছে ভোটার হওয়ার যোগ্যতা। তো 2টি যোগ্যতা আমাদের মনে রাখতে হবে, একটি হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে আর একটি হচ্ছে 18 বছর পূর্ণ হতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটি একই রয়েছে, যেটি সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মানে যে বিষয়টি ছিল একটি পয়েন্ট, সেটি হচ্ছে 1971 সালে যে যোগসাজগসি যে মামলা, অর্থাৎ যে পাকিস্তানি যে বাহিনীর পাকিস্তানি রাজাকার বাহিনী বা আল শাম বা যে আল বদর যে বাহিনীগুলোর সাথে যুক্ত থাকা বা ওই মামলায় মানে দণ্ডিত হওয়া যাবে না। এবার হচ্ছে দেখবো আমরা অনুচ্ছেদ নাম্বার 127, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, কেননা এই অনুচ্ছেদটি হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যিনি কি করে বিভিন্ন মন্ত্রণালয়ের হিসাব কি করে, দেখাশোনা করে, অর্থাৎ সেগুলো ঠিক আছে কিনা। তাহলে 127 নম্বর অনুচ্ছেদ কি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো এখানে কিছু কন্ডিশন রয়েছে, সেটি হচ্ছে এই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সর্বোচ্চ 65 বছর পর্যন্ত তার মেয়াদ বয়স, আর তিনি হচ্ছে যেদিন কার্যভার গ্রহণ করবে সেদিন থেকে হচ্ছে 5 বছর তার মেয়াদ। তাহলে একটি হচ্ছে তার বয়সের লেভেল সর্বোচ্চ 65 আর একটি হচ্ছে তার কার্যভারের মেয়াদ হচ্ছে 65। এই দুইটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, পয়েন্ট দুটি খুবই গুরুত্বপূর্ণ। আর তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের কি করেন, হিসাব দেখাশোনা করেন। তো 127 নম্বর অনুচ্ছেদটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে একা একা হিসাব করেন, সাথে
দ্বিতীয় কোনো ব্যক্তিকে নেয় না। তিনি কি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় অফিস আদালতে কি করবেন? হিসাব দেখাশোনা করবেন। এবার আমরা দেখব হচ্ছে কর্ম বিভাগ ও কর্ম কমিশন, অর্থাৎ সংবিধানের 133 থেকে 141 নম্বর অনুচ্ছেদ। তো সর্বপ্রথম 133 নম্বর অনুচ্ছেদ, সেটি হচ্ছে যে সরকারি কর্ম কমিশনের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদেরকে নিয়োগ দেবেন হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ আমরা একটু আগেও দেখলাম যে যারা নির্বাচন কমিশনার তাদেরকে কে নিয়োগ দিবেন? রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তাইলে সরকারি কর্ম কমিশনারদেরকে নিয়োগ দেবেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তাহলে 133 নম্বর অনুচ্ছেদ হচ্ছে সরকারি কর্ম কমিশনের যে সদস্যরা সেই সদস্যদেরকে নিয়োগ দেবেন হচ্ছে রাষ্ট্রপতি। এখানে আরো কিছু কন্ডিশন হচ্ছে, তা আগের কন্ডিশনের মতনে তাদের বয়স সর্বোচ্চ 65 বছর। তাদের বয়স কত? সর্বোচ্চ 65 বছর, এবং তারা নিয়োগ প্রাপ্ত হওয়ার পর 5 বছরও এই পদে বহাল থাকবে। অর্থাৎ সরকারি কর্ম কমিশনের যে সদস্য রয়েছে তাদেরকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, ঠিক আগের মতনে যেটা আমরা নির্বাচন কমিশনের সদস্যদেরকে দেখেছিলাম। তো তাদের মধ্যে একজন কি হবে? একজন হচ্ছে প্রধান কর্ম কমিশনার হবেন। এটা হচ্ছে সংবিধান 133 নম্বর অনুচ্ছেদ। 137 নম্বর অনুচ্ছেদ কি? সরকারি পদে নিয়োগ দেওয়ার জন্য এক বা একাধিক কর্ম কমিশন থাকবে। অর্থাৎ আমাদের যে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটিও কিন্তু এই যে 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে। তো অনেক সময় আসে যে বিপিএসসি সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ, তা আমাদের মনে রাখতে হবে সরকারি পদে নিয়োগ দেওয়ার জন্য এক বা একাধিক কি থাকবে? কর্ম কমিশন থাকবে, যেমন বিপিএসসি। তাহলে এটি হচ্ছে সংবিধান 137 নম্বর অনুচ্ছেদ। এবার আমরা দেখব হচ্ছে সংবিধানে 141 নম্বর অনুচ্ছেদ, জরুরি অবস্থা। জরুরি অবস্থা, এই 141 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ জরুরি অবস্থা জারি করতে পারবেন হচ্ছে রাষ্ট্রপতি। এই জরুরি অবস্থার মেয়াদ হবে হচ্ছে 4 মাস, 4 মাস বা 120 দিন। আরো কন্ডিশন রয়েছে, এই জরুরি অবস্থা যখন রাষ্ট্রপতি জারি করবেন তখন কিন্তু মৌলিক অধিকারের বেশ কিছু অনুচ্ছেদ মানে সে সময় এই অনুচ্ছেদগুলো সরকার জনগণকে দিতে বাধ্য নয়, এগুলো বন্ধ থাকবে সহজ কথায়। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 141 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা জারি করবেন হচ্ছে রাষ্ট্রপতি। জরুরি অবস্থার মেয়াদ হচ্ছে 120 দিন। আচ্ছা, আমরা হচ্ছে এই 141 নম্বর অনুচ্ছেদটা জরুরি অবস্থা কিভাবে মনে রাখবো এই বিষয়টা জাস্ট একটু মানে দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে, আমরা জানি জরুরি অবস্থা জারি করা হয় 144 ধারা জারি করা হয় জরুরি অবস্থা যখন জারি করে যে জায়গায়। তো এই জায়গায় 144 ধারা কিন্তু একটা কন্ডিশন আছে, সেটি হচ্ছে 4 জন ব্যক্তির বেশি একসাথে থাকা যাবে না বা চলা যাবে না বা মানে সমাবেশিত হওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। তো আমাদের এইভাবে মনে রাখতে হবে যে একা একা চলতে হবে, 4 জনের বেশি কি করা যাবে না? চলা যাবে না। তা হচ্ছে জরুরি অবস্থা 141 নম্বর অনুচ্ছেদ। এইভাবে আমরা কিন্তু এই অনুচ্ছেদটাকে মনে রাখার চেষ্টা করতে পারি। এবার আমরা দেখবো হচ্ছে 145 নম্বর অনুচ্ছেদ, চুক্তি ও দলিল, এবং 145-এর ক নাম্বার অনুচ্ছেদ, সেটি হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। তো 145 নম্বর অনুচ্ছেদ হচ্ছে চুক্তি ও দলিল। এখানে বলা হয়েছে যে বাংলাদেশে যদি সরকার কোনো চুক্তি বা দলিল করে সেটা কি করতে হবে? সেটি হচ্ছে জাতীয় সংসদে উত্থাপন করতে হবে, মানে তুলতে হবে জাতীয় সংসদে এই বিষয়টি। এবং দ্বিতীয় আরেকটি পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের গোপনীয়তার স্বার্থে এই বিষয়টি সংসদে উত্থাপিত নাও করতে পারে। অর্থাৎ একটি পয়েন্ট হচ্ছে উত্থাপন করতে হবে, আরেকটি হচ্ছে গোপনীয়তার মানে স্বার্থে নাও সেটি উত্থাপন করতে পারে। এবার হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, সেটি হচ্ছে সংবিধান 145-এর ক। তো আসলে আমরা এই দুটো অনুচ্ছেদ মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তো শেষ হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে চুক্তি হয়েছিল বিভিন্ন দেশের সাথে, জাতিসংঘ তৈরি হয়েছিল। তো আমরা মনে রাখতে পারি যে যেহেতু 1945 সালে বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, এর ফলে বিভিন্ন চুক্তি মানে সে সময় অনেক বেশি চুক্তি হয়েছিল। এইভাবে মনে রাখতে পারি চুক্তি ও দলিল ও আন্তর্জাতিক চুক্তি হচ্ছে বাংলাদেশ সংবিধানের 145 বা 45 দিয়ে আমরা মনে রাখতে পারি। 146 নম্বর অনুচ্ছেদ, এটি হচ্ছে বাংলাদেশের নামে মামলা। এটি বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের নামে মামলা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ। তো এই বাংলাদেশের নামে মামলা বলতে গেলে বাংলাদেশ সরকার বাংলাদেশ নামে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কিছুর বিরুদ্ধে মামলা করতে পারবে, বা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করতে পারবে? বাংলাদেশের নামে বাংলাদেশ মামলা করতে পারবে আর কি। এই বিষয়টি হচ্ছে 146 নম্বর অনুচ্ছেদ। আরেকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে 150 নম্বর অনুচ্ছেদ, সেটি হচ্ছে ক্রান্তীয়কালীন বিধান। আসলে এখানে মূল বিষয়টি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে 1971 সালে যে আমরা জানি যে 7ই মার্চ, তারপর 26শে মার্চের ভাষণ, তারপর হচ্ছে 10ই এপ্রিল যে মুজিবনগর
মুজিবনগর সরকার গঠিত হয়েছে। এগুলো হচ্ছে সেই সময়ের ক্রান্তীয়কালীন বা অস্থায়ী বিধান, অর্থাৎ সেই সময় এটি হচ্ছে সর্বোচ্চ বিধান ছিল সেই সময়, বা সেই সময় শোচনীয় অবস্থায় এটি বাংলাদেশে কি ছিল, একমাত্র নীতি ছিল, বা যার উপর ভিত্তি করে বাংলাদেশের যুদ্ধ হয়েছে। বিষয়টি ঠিক এমন বোঝায়। সেটি হচ্ছে সংবিধানের 150 নম্বর অনুচ্ছেদ। আমরা জানি যে হচ্ছে 7 খ নাম্বার অনুচ্ছেদ পড়েছিলাম আমরা, যেখানে বলা হয়েছিল যে নিচের কতিপয় বিধান সংশোধন অযোগ্যতা, তার মধ্যে কিন্তু এই 150 নম্বর অনুচ্ছেদটি রয়েছে। অর্থাৎ এই 150 নম্বর অনুচ্ছেদ কি করা যাবে না, সংশোধন করা যাবে না। এরপর আমরা দেখব হচ্ছে 153 নম্বর অনুচ্ছেদ এবং সর্বশেষ অনুচ্ছেদ। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে 153 নম্বর অনুচ্ছেদ, সর্বশেষ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হবে 16ই ডিসেম্বর 1972 সাল থেকে। আর বাংলাদেশের সংবিধানের নাম হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সংবিধান। এবং এখানে আরো বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের 2টি পার্ট থাকবে, একটা হচ্ছে বাংলা লিখিত পাঠ আর একটা হচ্ছে ইংরেজি লিখিত পাঠ। যদি কখনো বাংলা এবং ইংরেজির মধ্যে দ্বন্দ্ব দেখা যায় তাহলে হচ্ছে বাংলা পাঠটি প্রাধান্য পাবে। এই কয়েকটি তথ্য রয়েছে এই 153 নম্বর অনুচ্ছেদে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদগুলো সেইগুলো। তো আমরা এবার দেখবো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী। এবার আমরা দেখব হচ্ছে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীয়। সেটা হচ্ছে প্রথমে দেখব হচ্ছে 3য় সংশোধনী। এই 3য় সংশোধনীতে কি করা হয়েছে, মুজিব ইন্দিরা চুক্তি যে করা হয়েছিল সেটি যুক্ত করা হয়েছিল। এর পরবর্তীতে 5ম সংশোধনী। এই সংশোধনীকে বলা হয় ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ এই সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হয়েছিল। যেমন বাংলাদেশ সংবিধানে যে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি হচ্ছে এই সংবিধানে যুক্ত করা হয়েছিল। তাছাড়া হচ্ছে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ এই সংবিধানে যুক্ত করা হয়েছিল। এরপর হচ্ছে 8ম সংশোধনী। এখানে হচ্ছে এই যে ঢাকার যে স্পেলিংটা এবং বাঙালি যে স্পেলিংটা সেটি পরিবর্তন করা হয়েছিল। বর্তমান যে ঢাকা যে স্পেলিং আর বাংলা যে স্পেলিং এটি হচ্ছে 8ম সংশোধনীতে পরিবর্তন করা হয়েছে। এরপর হচ্ছে পঞ্চদশ সংশোধনী, অর্থাৎ 15তম সংশোধনীতে কি করা হয়, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। অর্থাৎ 2011 সালে বর্তমান যে সরকার নিয়ে মারামারি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, এটি হচ্ছে 15তম সংশোধনীতে কি করা হয়, বাতিল করে দেওয়া হয়। 50টি নারীদের জন্য সংরক্ষিত আসন দেওয়া হয়েছে এই সংশোধনীতে, এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করা হয়। এরপর হচ্ছে আমরা 17তম সংশোধনী সম্পর্কে দেখব। সেটি হচ্ছে পরবর্তী 25 বছরের জন্য এই যে 50টি নারী আসন 15তম সংশোধনীতে দেওয়া হয়, সেটি হচ্ছে পরবর্তী 25 বছরের জন্য এই আসনগুলো সংরক্ষিত করা হয়। অর্থাৎ আগামী 25 বছর কি থাকবে, সংসদে 50টি সংরক্ষিত নারী আসন থাকবে। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ সংবিধানের সংশোধনী। এবার আমরা হচ্ছে সংবিধানে গুরুত্বপূর্ণ জাস্ট 3টা তফসিল দেখব। সেটি হচ্ছে আমরা যদি সিকোয়েন্সটা মেনটেন করি নেই, 7 মার্চ, 26শে মার্চ, 10 এপ্রিল, অর্থাৎ 3টাই গুরুত্বপূর্ণ বিষয়। 7 মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেয়, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেয়, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এই 3টা হচ্ছে সিকোয়েন্সে 5 নম্বর তফসিল, 6 নম্বর তফসিল, 7 নম্বর তফসিলে বর্ণনা করা হয়েছে। তো এই 3টা তফসিল যে আমাদের বর্তমান 7টা তফসিল রয়েছে, তার মধ্যে কিন্তু এই 3টা তফসিল হচ্ছে পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ। আমরা যদি সাজাই নেই 7 মার্চ, 26শে মার্চ, 10 এপ্রিল, তাহলে আমাদের সহজে মনে থাকবে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধান সম্পর্কে আজকের ক্লাস। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।